আপনার কাছে কি মনে হয় যে এই 16 বছর ধরে আওয়ামী লীগ বা শেখ হাসিনার সরকার বা যারা এত পোর খাওয়া রাজনীতিবিদ তারা কি এটি বুঝলেন না, নাকি তারা এটি বুঝেও শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য বা কোনো একটা আমি দুর্নীতি শব্দটা কিভাবে ব্যবহার করবো আমি জানি না, দুর্নীতির একটা সুবিধা নেওয়ার জন্য তারা এটা থাকলেন? আপনার রিডিংটা কি বা আপনার টেকটা কি এটার ব্যাপারে? মানে এটা তো অবভিয়াস যে আপনি 5 মাসে বুঝেছেন, আপনার বুদ্ধি বেশি, কারো তো 5 বছরে বোঝা উচিত ছিল, 15 বছরে বুঝবে না কি করে? আমি আসলে ওই আমার একটা পদত্যাগ ড্রামাও হয়েছিল, আপনি নিশ্চয়ই জানেন যে আমি পদত্যাগ করেছি কিন্তু আমাকে পদত্যাগ করতে দেওয়া হচ্ছিল না, যার ফলে আমি এক পর্যায়ে আমার সংসদ সদস্য পদও ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ, সো ওই সময় আমি ইমোশনালি একটা কথা বলেছিলাম, যেটা সামটাইমস ইমোশনালি কথা সত্য কথা বেরিয়ে আসে। আমি বলেছিলাম খেলোয়াড় বদলিয়েছে কিন্তু খেলা বদলায় নাই। এখন আপনি একটু বুঝে নিতে পারেন আমি কি মিন করেছিলাম। সো আমাদের পলিটিক্যাল কালচারটাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এখানে জাস্ট সরকার রদবদল করলেই হবে না, আমাদের সার্বিকভাবে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, আমাদের পলিটিক্যাল কালচারটাকে চেঞ্জ করতে হবে, সিস্টেমিক চেঞ্জ আনতে হবে, সিস্টেমিক চেঞ্জ। এবং সিস্টেমিক চেঞ্জ হচ্ছে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলোকে মজবুত করতে হবে, স্ট্রেংথেন করতে হবে। আর কোনোদিন যেন কারো প্রভাবে আমাদের জুডিশিয়ারি পরিচালিত না হয়, আর কারো প্রভাবে যেন পুলিশ লাঠিয়াল বাহিনী হিসাবে পরিচালিত না হয়, আর যেন আমাদের রাষ্ট্রীয় সম্পদগুলো লুটে পুটে বিদেশে পাচার না করা হয়। ঠিক আছে, সো এগুলোকে প্রতিহত করতে এবং একটি সুন্দর সিস্টেম করতে ইউ নিড টু হ্যাভ democratic institutions in place and strong democratic institutions. So সেটাই আমাদের করতে হবে। আপনি 15 বছর যদি আমি ধরে নেই, এই 15 বছরের মধ্যে আপনি যখন দেখছিলেন যে এই অন্যায়গুলি বা এই সিস্টেমগুলি প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে, প্রফেসর আলী রিয়াজ একটা আপনার কথারই প্রায় প্রতিধ্বনি করেছিলেন এটা বলে যে এই 15 বছরে আমরা প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস হতে দেখেছি, ভেঙে পড়তে দেখেছি, শুধু একজন ব্যক্তিকে মহিমান্বিত করার জন্য বা একটি ব্যক্তির জায়গাটাকে আরো স্ট্রং করার জন্য। এখন ঘর সংসারে কোনো একটা সমস্যা হলেও আমরা শেখ হাসিনার কাছে যেতে দেখেছি, আমরা কোনো একটা সাধারণ পেটি ক্রাইম নিয়েও আমরা প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে দেখেছি। আপনি যে প্রভাব বলয়ের কথা বলেছিলেন, এই সময়টার মধ্যে আসলে আপনি মানে আপনার টানাপোড়েনটা আপনি কিভাবে সামলেছেন? কারণ আমরা অনেক তরুণ প্রজন্মের অনেকেই আপনার দিকে তাকিয়েছিল। জি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি যেটা দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মন্ত্রীরা হয়তো নিজেও জানতেন না তাদের মন্ত্রণালয় কি করে চলছে। ঠিক আছে, দিস ইজ মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স। এবং আমি খুব আশ্চর্য হয়েছিলাম, বিকজ আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আমি আমার মন্ত্রণালয় আমি যতদিন ছিলাম আমি চেষ্টা করেছি কিভাবে আমি নিজেকে নিয়োজিত করতে পারবো, বিকজ দ্যাট ওয়াজ মাই রেসপন্সিবিলিটি। ঠিক আছে, সো এইভাবে আমার মনে হয় না যে কি জানি আমি আপনার কথার কিভাবে উত্তর দিব, কেন তারা কি উদ্দেশ্য নিয়ে কেন রাজনীতি করতে আসে বাংলাদেশে, আপনিও জানেন আমিও জানি অনেক ক্ষেত্রে। ঠিক আছে, এখানে উদ্দেশ্যটা কি, আপনার পলিটিক্স করার ইন্টেন্ট বা হোয়াট ইজ আপনার নিয়তটা কি? নিয়ত যদি ঠিক না থাকে তাহলে তো এগুলো সব হবেই। ঠিক আছে, সো যেটা হওয়ার সেটাই হয়েছে। এবং আমার মনে হয় না যে এবং একটা সময় তো জিনিসগুলো লাগামহীন হয়ে গেছিল, লাগামহীন হয়ে কোনো কন্ট্রোল নেই, যে যার মতো করে নিচ্ছে, মানে দুর্নীতিতে চারিদিকে তো ছেয়ে গেছে। এটা তো আমার কথা না, এটা আমি আজকে বলছি না, আমি বলে আসছি বারবার। আমি কিন্তু আজকে মুখ খুলিনি, আমি কিন্তু এটা গত 10-15 বছর ধরে একই কথা বলে আসছি। ছাত্ররা যেই আজকে দাবি নিয়ে এসেছে, আমি আই হ্যাভ বিন সেইং দ্য সেম থিং ফর দ্য লাস্ট 25 ইয়ার্স। আমি রাজনীতি করতে এসেছি কিছু করার জন্য না, এই যে আমি রাজনীতি থেকে অবসরে গিয়েছি, আমার তো সুইস ব্যাংকে কোটি কোটি ডলার রাখা নাই, আমার কাজ করে খেতে হচ্ছে। আমি এমন কাজ বেছে নিয়েছি যেখানে কারো ক্ষতি হবে না। আমি স্বাস্থ্য নিয়ে আপনি উল্লেখ করেছিলেন, আমি এই জন্য বেছে নিয়েছিলাম যে ঠিক আছে আমারও যেখানে প্যাশন আছে স্বাস্থ্য, এবং কারণ আমি বিশ্বাস করি স্বাস্থ্যই হচ্ছে আমাদের সবকিছুর মূলে। তা আমি চেষ্টা করেছি হেলথ সেক্টরে কাজ করার জন্য, সচেতনতা সৃষ্টি করার জন্য। তো আমি সৎ পথে সৎভাবে পরিশ্রম করে বেঁচে থাকার চেষ্টা করেছি। হ্যাঁ, সো এখন আমি জানি না তাদের ইন্টেন্ট কি ছিল, তাদের নিয়ত কি ছিল, তারা কেন পলিটিক্সে এসেছে। নিয়ত ভালো, নিয়ত জনসেবা করতে আসলে তো এরকম হওয়ার কথা না, তাই না?
আমার সাথে অনেক রাজনীতিবিদদের কথা হয়েছে নানা সময়ে, মানে আওয়ামী লীগ, বিএনপি, বাম রাজনীতিবিদ, তাদের অনেকেই বলেছেন যে পলিটিক্সটা এক্সট্রিমলি যেটাকে বলা হচ্ছে যে খুব বেশি খরুচে ব্যাপার হয়ে গিয়েছে, যে এটা এতটাই টাকা পয়সা এতে দরকার যে এর মধ্যে দুর্নীতি না করে এটার মধ্যে কোনো কিছু হয়নি। আপনার বোন আমাদের সিমিন আপা, উনি 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 ক্যাবিনেটে ছিলেন, উনি সংসদ সদস্য হয়েছেন, তার হয়ে নির্বাচন করতে হচ্ছে আমাদের আপনাকে। সেইটার ক্ষেত্রে কি আসলে অনেক বেশি টাকা দরকার বাংলাদেশের রাজনীতি করার জন্য? অনেকেই যেটি বলে থাকেন যে যেহেতু পলিটিক্স করতে টাকা দরকার, যেহেতু তার কনস্টিটিউয়েন্সিতে তার মানুষের জন্য অনেক কিছু করার দরকার, সেই জন্য তাকে কিছুটা দুর্নীতি করতেই হচ্ছে, কারণ সে তো আর বাড়ি থেকে টাকা এনে দিবে না, বা এটা অনেকের থাকেও না। No, again, আমরা তো ঘুরে ফিরে ওই সিস্টেমের দিকে যাচ্ছি, রাইট? বিকজ দ্য সিস্টেম ইজ করাপ্টেড, বিকজ আপনার সিস্টেমটা ধসে পড়েছে, এই জন্য আপনার টাকা খরচ করতে হচ্ছে। আমি অন্যদেরটা বলবো না, আমি 2 বার নির্বাচন করেছি, জানেন আমার নিজের পকেট থেকে কত টাকা খরচ করেছি? শূন্য। কারণ আমার এলাকার মানুষ, আমার জনগণ, তারাই কিন্তু বিভিন্ন জায়গায় ফান্ড রেজিং করে, তারা তাদের মতো করে চাঁদা নিয়ে তাদের নিজের পকেট থেকে দিয়ে গেট সাজিয়েছে, যা যা করেছে তারা করেছে। আমি তো কোনো টাকা খরচ করিনি। হ্যাঁ, সো আমার কাছে তো আশ্চর্য লাগতো যে আমি শুনছি যে 100 কোটি টাকা, 200 কোটি টাকা খরচ করছে নির্বাচনে। আমার জন্য এটা আশ্চর্যজনক ছিল যে এরা কি বলছেটা কি, ওয়াই? সো এই যে টাকা খরচ করতে হবে, দ্যাট ইজ আমাদের সিস্টেমের সমস্যা। এখানে কেন টাকা খরচ করতে হবে? ইলেকশন ক্যাম্পেইন, আচ্ছা আপনার তো নিশ্চয়ই মনে আছে 2008 সালে নির্বাচনের আগে কিন্তু একটা প্রপোজাল ছিল, রাইট? রিফর্ম প্রপোজাল, ইলেকটোরাল রিফর্মস, রাইট? ডু ইউ রিমেম্বার? রাইট, ইয়া। তো ওইটা বাস্তবায়ন করলে তো এগুলো হতো না, ইউ উডন্ট নিড মানি ফর ইলেকশনস। তো কেন হয় নাই বাস্তবায়ন? কিন্তু সেই ইলেকট্রাল রিফর্মটা করলে অনেকটা, যেটাকে আমরা আসলে একটু প্রভাব ব্যবহার করে বলতে পারি যে তাহলে তার পানিটা ঘোলা থাকতো না, যেখানে মাছ শিকার করতে সুবিধা হয়। তা আমরা তো ঘোলা পানি চাই না, সাধারণ মানুষ তো ঘোলা পানি চায় না। আপনি চান নাই, তরুণ সমাজ, এই যে ছাত্র সমাজ তো ঘোলা পানি চায় না। এরা তো ক্লিয়ার করে দিয়েছে, we want a clean fresh country, right? Corruption free, অনিয়ম যেখানে থাকবে না, you know, we want a system that works, জনগণের জন্য কাজ করবে। So why? কেন হয় নাই? এই প্রশ্ন আসলে আমি আপনাকে করতে চাই যে কেন হয় নাই, কারণ আমরা দেখেছি প্রশ্ন, এই প্রশ্ন নিয়েই তো আমি যন্ত্রণায় ছিলাম। আপনি প্রশ্ন করছেন, অথচ আমি আপনাকে একটা কথা না বললেই না, আমি তো ছিলাম, আমি তো ক্যাবিনেটে ছিলাম, আমি তো পলিসি মেকিং দেখেছি। ডু ইউ নো, আমি দেখেছিলাম যে এটা সম্ভব, ওকে, যদি ইচ্ছা থাকে। তাহলে আমি তো এই প্রশ্ন আপনাকে করতেই পারি, আপনি যেহেতু মানে খুবই একজন প্রতিমন্ত্রী আর মন্ত্রীর পক্ষে সম্ভব না, শুধু একজনের পক্ষে সম্ভব, রাইট? এটা সম্ভব ছিল শেখ হাসিনার পক্ষে। আমাদের সিস্টেমে শুধু একজনের পক্ষে সম্ভব, কিন্তু সেটাও তো সঠিক সিস্টেম না। আমি কেন বলছি একজনের উপরে কেন করবে? দেখেন, আমাদের ডেমোক্রেসি মানে কি? আপনার একটা ডেমোক্রেসির ভিতর পলিটিক্যাল পার্টিস থাকে, পলিটিক্যাল পার্টির ভিতরেও কিন্তু ডেমোক্রেসি থাকতে হবে, তাই না? আমরা যদি আওয়ামী লীগের কথা ধরি, আওয়ামী লীগের একটা ওয়ার্কিং কমিটি আছে, একটা প্রেসিডিয়াম আছে, একটা ডিসিশন মেকিং বডি আছে। তো নিয়মটা কি? নিয়মটা হচ্ছে ওয়ার্কিং কমিটির যারা সদস্য, তারা গ্রাসরুটসে মানুষের সাথে মিশে গিয়ে মানুষের পালস বুঝবে, পালস বুঝে মানুষের কথাগুলোই তুলে ধরবে পার্টি প্ল্যাটফর্মে, এবং সেগুলোকে নিয়ে আপনার পার্টির সিদ্ধান্ত গ্রহণ করবে, এবং সেই সিদ্ধান্তগুলোর রিফ্লেকশন আসবে যদি তারা সরকারে থাকে, সরকারের মাধ্যমে পলিসি ইমপ্লিমেন্টেশন। সরকারের কাজ হচ্ছে রাজনৈতিক পলিসি ইমপ্লিমেন্টেশন, রাইট? রাইট, এগুলো তো কিছুই হয়নি। আমরা খুবই ইতিহাসের একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি বলে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইছি। আপনি তো, যদ্দূর আমি আপনাকে ফলো করি, আপনি তো এই কথাগুলি আজকে নতুন বলছেন না, এগুলি বলেই যাচ্ছেন, কিন্তু আপনি কি কখনোই মানে পারিবারিক ঘনিষ্ঠতার সুযোগে, আমি জাস্ট একটা মন্ত্রী প্রতিমন্ত্রীর জায়গা থেকে বলছি না, সেটি কি কখনো শেখ হাসিনা, শেখ রেহানাকে, বিশেষ করে শেখ হাসিনাকে আপনি বলতে চেষ্টা করেছিলেন? আমি যখন আমার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি, আমি বিভিন্ন সময় ক্যাবিনেট মিটিং এ বলেছি, আমার যতটুকু বলা সম্ভব হয়েছে আমি জোর করে হলেও বলেছি অনেকবার। ব্যক্তিগত ভাবে আপনি বলতে চেষ্টা করেন নাই? না, তারপরে তো আমি পদত্যাগ করেই ফেললাম, তাই না? আচ্ছা,
যাই হোক, আপনি আমাদেরকে অনেকগুলো বিষয়ে আসলে অনেক বিষয় একটু আলোকিত করেছেন। আপনি যদি এখন আমরা মানে আমি জাস্ট একটা কথা বলতে চাই, জি। আমি হাত জোর করে সবার কাছে অনুরোধ করব, আমাদের চেঞ্জ লাগবে। উই নিড টু চেঞ্জ দ্য পলিটিক্যাল কালচার। আমাদের সিস্টেমিক চেঞ্জ লাগবে। এখানে আরেকজনের উপরে এনে দিয়ে আবার একই জিনিস হবে। প্লিজ ডোন্ট লেট দিস হ্যাপেন এগেইন ইন বাংলাদেশ। কিন্তু সোহেল ভাই, সিস্টেম তো অটোমেটিকলি চেঞ্জ হবে না। আপনাদের মতো যারা চেঞ্জ মেকার আছেন, তারা তো চেঞ্জ যদি না করেন, না হন, তাহলে চেঞ্জটা কিভাবে হবে? আমি এই ছাত্র সমাজকে দেখে আমি তো বললাম আই অ্যাম ইন্সপায়ার্ড যে দিস পিপল এরা করতে পারবে। এই যে একটা স্পিরিট নিয়ে তারা এসেছে, দে ক্যান ডু ইট। আই এম ভেরি ভেরি ইন্সপায়ার্ড নাও। দে ইন্সপায়ার্ড মি যে দে ক্যান ডু ইট। আমি একটা কথা বলতাম, আমাকে যখন বলতো, দেখেন ইংলিশে একটা কথা আছে, ইউ নিড টু হিট রক বটম। আমরা এখনো নামছি, আরো নামতে হবে। নেমে যখন পাথরটা একেবারে নিচে পড়বে, তারপর ইউ থিংক অ্যাবাউট গেটিং আপ। সোহেল ভাই, আপনার কাছে মনে আমরা হয় না এখন অলমোস্ট এট রক বটম। সোহেল ভাই, আপনার কাছে মনে হয় না যে আমরা অনেকগুলি নিউ রক বটম এর মধ্যে পাইছি? না, ওইটা বটম হয় নাই, তখনও যাচ্ছিল, এখনো আই ডোন্ট নো। এখন আমরা যদি এই অপরচুনিটিটাকে হাতছাড়া করি, তাহলে আরো বড় রক বটম আসবে। আমার অবশ্য জানা নাই মানে আর রক বটম কি হবে। কিন্তু সোহেল ভাই, আমার কাছে যেটা মনে হয় যে রাজনীতির সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করা উচিত, এবং আপনি যে স্বপ্ন দেখছেন, আমি সেই স্বপ্ন দেখে আপনার কথা শুনে আমিও অনেক ইন্সপায়ার্ড হলাম। আপনি নতুন প্রজন্মের এদের মধ্যে থেকে যে আপনি স্পিরিটটা দেখছেন, সেই স্পিরিটটাকে নিয়ে আপনি আসলে ব্যাংক করতে চান, আপনি সেই মানে স্পিরিটটার উপর ভরসা করতে চান। আমরাও নিশ্চয়ই সব ভরসা করি। এবং দে মাস্ট স্টে ট্রু টু দিস স্পিরিট। তাদের লক্ষ্যভ্রষ্ট হলে হবে না। এই যে স্পিরিট নিয়ে তারা এসেছে, এটা থেকে কোনোভাবে সরে যেতে পারবে না। চলে গেলে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে আবার। দে মাস্ট মেইনটেইন দ্য পাথ। ওরা যেটা শুরু করেছে, ওদের শেষ করতে হবে। লাস্ট প্রশ্ন এই প্রসঙ্গে, যে সোহেল ভাই, আপনার কাছে কি তাহলে মনে হইতেছে যে তারা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে বা তারা সেনাপ্রধানের উপস্থিত অন্যদের সঙ্গে আলোচনা করে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোর রূপরেখা যেটা দিচ্ছে, তার তো সবই আসলে চেনামুখ, এবং এই চেনামুখের আমি ডক্টর ইউনূস থেকে শুরু করে যাদের নাম আমি শুনছি, তারা তো সবই আসলে চেনামুখ। আপনার কাছে কি আপনি তাদের নিয়ে কি আপনি একই রকম স্পিরিটেড অনুভব করছেন যে তারা আসলে? আমি আশাবাদী, আমি আশা করছি এখন তো তাদের কর্মে আমরা ফল পাবো, এবং আমরা আশাবাদী। উই ক্যান হোপ, উই ক্যান সাপোর্ট। আমরা ছাত্রদেরকে সাপোর্ট করে যাব, ওদের উদ্যোগটা যেন বিফলে না যায়। এবং আমি বিশ্বাস করি ছাত্র সমাজ ক্লিয়ার করে বলেছে যে তারা এটাকে বিফলে যেতে দেবে না, তারা আবার গর্জে উঠবে এটা যদি কেউ বিপথে নিতে চেষ্টা করে। সো আমি আশাবাদী যে তারা এই নিয়ত থেকে সরে যাবে না। সোহেল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। অনেকগুলি বিষয় নিয়ে আপনি আসলে অনেক কথা বলেছেন। আপনি কি শেষ কথা আমাদের সবার উদ্দেশ্যে কিছু বলতে চান? যদি আপনি বলেন, তাহলে আপনার শেষ কথা দিয়ে আমরা এটাতে আজকের এই আলোচনায় আমার শেষ কথা হচ্ছে ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য, এটা তোমাদের দেশ, তোমাদের স্বপ্ন নিয়েই তোমাদের এগিয়ে যেতে হবে। এই দেশটাকে তোমাদেরকেই গড়ে নিতে হবে। ওন ইট, দিস ইজ ইয়োর্স। এই দেশের জন্য অনেক আত্মহতি দিতে হয়েছে। ইউ মাস্ট নাও লিড। তোমাদের এখন সামনের অগ্রযাত্রায় এই দেশটাকে নিয়ে যেতে হবে। একটি উন্নত সমৃদ্ধশালী দেশ হিসাবে বাংলাদেশকে পৃথিবীর বুকে দাঁড়া করাবার দায়িত্ব তোমাদের। আই উইশ ইউ অল দ্য বেস্ট। সোহেল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন যে সোহেল তাজ তার স্বপ্ন, তার প্রত্যাশা, তার বর্তমান অবস্থান, তার রাজনৈতিক অতীত, ভবিষ্যৎ, এবং ভবিষ্যৎ না, তার রাজনীতির মধ্যে তিনি আর কোনো ভবিষ্যতের জায়গায় রাখেন নাই। আমরা জানি যে তিনি যদি ভাবেন, 30 বছরের কথা তিনি বলছিলেন, আর 5-7 বছর আছে, তিনি যদি আবার নতুন করে ভাবেন, তাহলে হয়তো আসতে পারেন। তার প্রেক্ষাপট, পটভূমি, অনেক কিছু ব্যাখ্যা করে তিনি আমাদেরকে বলতে চেয়েছেন। আমরা আপনাকে ধন্যবাদ জানাই। দর্শকরা, অনেক দর্শক আজকে আমাদের সঙ্গে ছিলেন, অনেকে শুনেছেন, আপনাকে নিশ্চয়ই পরে আরো শুনবেন। অনেকে অনেক মন্তব্য পাঠিয়েছেন, আপনি যদি কখনো সুযোগ হয় সেই মন্তব্যগুলিও নিশ্চয়ই দেখে নেবেন। আমরা আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ডয়েচে ওয়েলের পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ এবং সকল দর্শক শ্রোতাকে আমার আন্তরিক ধন্যবাদ।